হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন্তিকা সেন, ভূগোল বিষয়ের বিষয় শিক্ষিকা। আজকে তোমাদের ক্লাস 12-এর জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। ক্লাস 12-এর জিওগ্রাফি বিষয়টা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেটা আমরা আগেই 11 থেকেই জেনে এসেছি। বর্তমানে ভূগোল বিষয়ের যে সিলেবাসটি রয়েছে তা 2020-21 সালে আমাদের টিবিএসসি নতুন করে শুরু করেছে। এই সিলেবাসটির অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি রয়েছে সেগুলো আমরা আজকের ক্লাসে জেনে নেব। যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা সিলেবাসটাই ভালো করে বোঝার চেষ্টা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ জিওগ্রাফি ক্লাস 12-এর যে বইগুলো রয়েছে তার তিনটে অংশ। একটা ভলিউম 1 যেটা মানব ভূগোলের মূল তত্ত্ব নাম, ভলিউম 2 যেটা ভারত, জনগণ ও অর্থনীতি নামে পরিচিত, এবং ভলিউম 3 সেটা হচ্ছে ব্যবহারিক ভূগোল ভাগ 2। এই ভলিউম 1 আর ভলিউম 2 মিলে হচ্ছে আমাদের ভূগোলের থিওরি সিলেবাসটা। আর ভলিউম 3 নিয়ে হচ্ছে প্র্যাকটিক্যাল। থিওরি সিলেবাসের অন্তর্গত দুটো বই থেকে আমাদের মোট প্রশ্ন হবে 70 মার্কসের, অর্থাৎ থিওরির কোশ্চেন আসবে 70 মার্কসের। বাকি যে 30 মার্কস আছে 100 মার্কের মধ্যে, সেই 30 মার্কসটা হচ্ছে প্র্যাকটিক্যালের। থিওরি পরীক্ষা আর প্র্যাকটিক্যাল পরীক্ষা মূলত দুটো আলাদা দিনে হয়। থিওরি পরীক্ষা হবে অন্যান্য থিওরি পরীক্ষার সঙ্গে, আর প্র্যাকটিক্যাল পরীক্ষা আলাদাভাবে অন্যান্য প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোর সঙ্গে হয়ে থাকে। থিওরির সিলেবাসের ক্ষেত্রে আমরা যে মার্কস স্কিমটা বোর্ড দিয়েছে সেখানে দেখব ভলিউম 1 এর ক্ষেত্রে তা 35 মার্কস এবং ভলিউম 2 এর ক্ষেত্রে 35 মার্কস, অর্থাৎ ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা আছে মার্কটা দুটো ভলিউমের মধ্যে। মার্কস স্কিমটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব আমাদের বোর্ড 3 টাইপস অফ মার্ক স্কিম রেখেছে। একটা হচ্ছে মার্ক 1, তারপর মার্কস 3 এবং মার্কস 5। মার্কস 1, মার্কস 3 এবং মার্কস 5। মার্কস 1 এর আন্ডারে রয়েছে এমসিকিউ অথবা ভিএসএ বা ভেরি শর্ট কোশ্চেন। যেটা এমসিকিউ গুলো তো তোমরা জানো কিভাবে অ্যান্সার করতে হয়। ভিএসএ যেগুলো আছে সেগুলো কিন্তু একটি পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে লাগবে। এক্ষেত্রে 1 মার্কসের কোশ্চেন আসবে 18 নাম্বার, মানে 18টা 1 মার্কসের কোশ্চেন থাকবে। আর সেক্ষেত্রে কিছুটা থাকবে এমসিকিউ, কিছুটা থাকবে ভিএসএ। 3 মার্কসের কোশ্চেন রয়েছে 4টা, টোটাল 12 মার্কস। 3 মার্কসের কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে 80 to 100 ওয়ার্ডস এর মধ্যে। 5 মার্কসের কোশ্চেন রয়েছে 6টা, টোটাল 30 মার্কসের 5 মার্কসের কোশ্চেন আসবে, এবং 5 মার্কসের কোশ্চেন গুলো আমরা অ্যান্সার করব 150 শব্দের মধ্যে। 3 মার্কসের ক্ষেত্রে দুটো কোশ্চেন আসবে ভলিউম 1 থেকে এবং দুটো কোশ্চেন আসবে ভলিউম 2 থেকে। 5 মার্কস ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, তিনটে ভলিউম 1 থেকে, তিনটে আসবে ভলিউম 2 থেকে। 1 মার্কসের 18 কোশ্চেন্স এর মধ্যে 9টা আসবে ভলিউম 1 থেকে আর বাকি 9টা আসবে ভলিউম 2 থেকে। এই গেল মার্কস ডিস্ট্রিবিউশন। এবার এই 3 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল চয়েস রয়েছে। ভলিউম 1 এ চ্যাপ্টার 7 ও 10 এর মধ্যে এবং ভলিউম 2 তে চ্যাপ্টার 3 আর 6 এর মধ্যে 3 মার্কসের কোশ্চেনে ইন্টারনাল চয়েস আছে। বাকি কোনো কোশ্চেনে কিন্তু ইন্টারনাল চয়েস নেই, না 1 মার্ক না 5 মার্ক। কিন্তু 3 মার্কস 5 মার্কসের ক্ষেত্রে ডিভিশন থাকতে পারে। যেমন 3 মার্কসের কোশ্চেনগুলো 2+1 করে আসতে পারে।
5 মার্কসের কোশ্চেনগুলো 3+2 করেও আসতে পারে। এই গেল 30+12+18 টোটাল 60 মার্কের মার্কস ডিস্ট্রিবিউশন। বাকি যে মার্কটা রয়ে গেল সেটা হলো 10 মার্কস। 70 মধ্যে 60 গেল, 10 মার্কস আমাদের রয়ে গেছে। এই 10 মার্কস আমাদের হলো ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের ভলিউম 1 ভলিউম 2 দুটো বই থেকেই ম্যাপ পয়েন্টিং আসবে। ভলিউম 1 থেকে ম্যাপ আসবে ওয়ার্ল্ড ম্যাপ, কারণ কি ভলিউম 1 যেটা মানব ভূগোলের মূল তত্ত্ব রয়েছে সেটা কিন্তু ওয়ার্ল্ডের উপর বেস করে রয়েছে। এখানকার ম্যাপগুলো ওয়ার্ল্ড ম্যাপের উপর বেস করে আসবে। এবং ভলিউম 2 যেহেতু ভারতের উপর বেস করে রয়েছে সেজন্য এখানকার ম্যাপগুলো ইন্ডিয়ার ম্যাপের উপর বেস করে আসবে। ভলিউম 1 ওয়ার্ল্ড ম্যাপ পয়েন্টিং, ভলিউম 2 ইন্ডিয়ান ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে তোমরা ইতিমধ্যে যে বোর্ড সিলেবাসটা আপলোড করেছে সেই সিলেবাসে তোমরা 10 বা 11 নং পাতায় দেখতে পাবে যে চ্যাপ্টার ওয়াইজ বোর্ড কিন্তু ম্যাপের সিলেবাস দিয়ে দিয়েছে। অর্থাৎ ম্যাপে কোন ইউনিট থেকে কি কি ম্যাপ পয়েন্টিং করতে লাগবে সেটা কিন্তু বোর্ড ক্লিয়ারলি উল্লেখ করে দিয়েছে। এবং যে ইউনিট থেকে কোনো ম্যাপ করতে হবে না সেই ইউনিটটাও খালি রেখে দিয়েছেন। তাহলে ওইগুলো যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি তাহলেই আমাদের ম্যাপ পয়েন্টিং কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। ম্যাপের ক্ষেত্রে ওয়ার্ল্ডের ক্ষেত্রে হোক বা ইন্ডিয়ার ম্যাপের ক্ষেত্রে হোক সিলেবাসে যা আছে তার বাইরে কিন্তু কোনোটাই আমাদের করতে লাগবে না। আরেকটা কথা ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হলো ম্যাপ পয়েন্টিং যেটা আছে সেটা কিন্তু লেভেলিং, নট আইডেন্টিফিকেশন। লেভেলিং মানে তোমাদেরকে ম্যাপ দিয়ে দেওয়া হবে, সেই ম্যাপটাতে তোমরা পয়েন্টিং করবে। ধরো তোমাকে বললো গঙ্গা নদী তুমি ম্যাপটাতে এঁকে দেখাবে, তুমি পয়েন্ট আউট করবে। কখনো কখনো কোশ্চেন তোমরা আগে অন্যান্য ক্লাসগুলিতে এরকমও পেয়েছো, ম্যাপে পয়েন্ট করা থাকে, গঙ্গা নদী হয়তো ড্র করা আছে, তোমাদেরকে শুধু বললো যে আইডেন্টিফাই দ্য রিভার, মানে নদীটি আইডেন্টিফাই করো। এ ধরনের ম্যাপ পয়েন্টিং কিন্তু 12 বোর্ডের ক্ষেত্রে আসবে না। ম্যাপ পয়েন্টিং যা কিছু থাকবে সব লেভেলিং থাকবে। স্কুল থেকে তোমাদের ওয়ার্ল্ড ম্যাপ এবং ইন্ডিয়ান ম্যাপ সাপ্লাই করা হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব এই যে দুটো বই রয়েছে, এই দুটো বইয়ে কিন্তু চ্যাপ্টারগুলো ইউনিট বা এককে ভাগ করা আছে। প্রতিটি এককের আন্ডারে এক বা একাধিক চ্যাপ্টার রয়েছে। যেমন ভলিউম 1 বা মানব ভূগোলের মূল তত্ত্ব যদি তোমরা দেখো সেখানে টোটাল ইউনিট বা একক রয়েছে 4টি। এই 4টি এককের মধ্যে কোনোটাতে একটা, কোনোটাতে 3টে, কোনোটাতে 2টো করে দেখা যায় যে চ্যাপ্টার সংখ্যা বা অধ্যায়ের সংখ্যা হচ্ছে কিন্তু 10টা। সেম ভাবে ভলিউম 2 বা ভারত জনগণ অর্থনীতি যে বইটা রয়েছে সেখানে কিন্তু ইউনিট বা একক রয়েছে 5টি, এবং 5টি এককের মধ্যে কোনোটাতে 2টো, কোনোটাতে একটা, এরকম করে চ্যাপ্টার সংখ্যা রয়েছে কিন্তু টোটাল 12টা। তাহলে আমাদের থিওরি সিলেবাসে দুটো ভলিউম মিলিয়ে আমাদের কিন্তু চ্যাপ্টার রয়েছে টোটাল 22 চ্যাপ্টার্স। 22 চ্যাপ্টার্সে আমাদের 1 মার্ক, 3 মার্ক এবং 5 মার্ক প্রিপেয়ার করতে লাগবে। এবার আমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখি তাহলে তোমরা বুঝতে পারবে এবার যদি তোমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখো, ইউনিট 1 এ ভলিউম 1 মানে মানব ভূগোলের মূল তত্ত্বের মার্কস ডিস্ট্রিবিউশন বলছি, ইউনিট 1 এ রয়েছে 1 মার্কসের দুটো কোশ্চেন, 3 মার্কস নেই, 5 মার্কস নেই। ইউনিট 2 এর ক্ষেত্রে 1 মার্কের 3টে কোশ্চেন আসবে, 3 মার্কস নেই, কিন্তু 5 মার্কসের একটা কোশ্চেন রয়েছে। ইউনিট 3 তে
1 মার্কসের 3টে কোশ্চেন, 3 মার্কসের একটা কোশ্চেন, 5 মার্কসের 2টো কোশ্চেন। ইউনিট 4 1 মার্কস একটা, 3 মার্কস একটা এবং 5 মার্কসের কোনো কোশ্চেন আসবে না। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে 1 মার্কসের কোশ্চেন প্রতিটি ইউনিট থেকেই কিন্তু আছে। প্রতিটি ইউনিটে 1 মার্কস আছে, 3 মার্কস শুধু 3 আর 4 ইউনিটে এবং 5 মার্কস রয়েছে 2 আর 3rd ইউনিটে। ক্লিয়ার? এখন দেখো এই প্রতিটি ইউনিটের আন্ডারে ইউনিট 1 এ আছে একটা চ্যাপ্টার, ইউনিট 2 তে আছে 3টে চ্যাপ্টার, ইউনিট 3 তে আছে 5টা চ্যাপ্টার এবং ইউনিট 4 এ আছে একটা চ্যাপ্টার। এভাবে টোটাল কিন্তু চ্যাপ্টারের সংখ্যা কিন্তু 10টি। ভলিউম 1 এ আমাদের 10টি চ্যাপ্টার আছে। তো সেক্ষেত্রে যখন আমরা ইউনিট 1 পড়বো তখন একটা চ্যাপ্টারেরই শুধু 1 মার্ক পড়বো। ইউনিট 3 এর ক্ষেত্রে 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টারেরই 1 মার্ক, 3 মার্ক, 5 মার্ক সব পড়তে লাগবে। এভাবে করে আমাদের পুরো ভলিউম 1 থেকে 35 মার্কস রয়েছে, 5 মার্কস ম্যাথ সহ। নেক্সট যাব আমরা ভলিউম 2 এর মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। ভলিউম 2 এর যদি মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি, দেখবে ইউনিট 1 থেকে 1 মার্কস আছে, 3 মার্কস আছে, 5 মার্কসও আছে। ইউনিট 2 তে শুধু 1 মার্কস, ইউনিট 3 তে শুধু আছে 1 মার্কস, 3 মার্কস, 5 মার্কস, ইউনিট 4 এ শুধু 1 মার্কস এবং ইউনিট 5 এ 1 মার্কস আর 5 মার্কস রয়েছে। ঠিক আছে? এক্ষেত্রে ইউনিট 1 এর আন্ডারে 3টে চ্যাপ্টার, ইউনিট 2 এর আন্ডারে একটা চ্যাপ্টার, 3 এর আন্ডারে 5টা চ্যাপ্টার, 4 এর 2টো চ্যাপ্টার এবং 5 এ একটা চ্যাপ্টার মিলে টোটাল চ্যাপ্টার রয়েছে 12টি। এই 12টি চ্যাপ্টারের মধ্যেই 35 মার্কস ডিস্ট্রিবিউটেড রয়েছে। এখানেও 1 মার্কস প্রতিটি চ্যাপ্টার থেকে আসবে। 3 মার্কস আর 5 মার্কস ভ্যারি করবে, কোনোটাতে আছে কোনোটাতে নেই। সেই অনুযায়ী কিন্তু আমাদের পড়াটা করতে লাগবে। এবার প্র্যাকটিক্যালের যে 30 মার্কসের সিলেবাস রয়েছে, সেই 30 মার্কসের সিলেবাসটা আমরা যদি ইউনিট ওয়াইজ দেখি তাহলে দেখব ইউনিট 1 এর আন্ডারে চ্যাপ্টার রয়েছে 4টে, চ্যাপ্টার 1, 2, 3 এন্ড চ্যাপ্টার 4। মার্কস গুলো দেখে নাও। ইউনিট 1 এর চ্যাপ্টার 1, 2 মিলে মার্কস রয়েছে 5, দুটো চ্যাপ্টার মিলে 5 মার্ক। চ্যাপ্টার 3 তে মার্কস রয়েছে 3, চ্যাপ্টার 4 এ মার্কস রয়েছে 2। এভাবে ইউনিট 1 থেকে টোটাল 10 মার্কসের কোশ্চেন রয়েছে। তারপর ইউনিট 2 তে রয়েছে দুটো চ্যাপ্টার, চ্যাপ্টার 5 এন্ড চ্যাপ্টার 6। চ্যাপ্টার 5 এন্ড 6 এর মধ্যে কিন্তু বোর্ড অর দিয়ে দিয়েছে, মানে ইউনিট 2 তে চ্যাপ্টার 5 অথবা চ্যাপ্টার 6 যে কোনো একটা থেকে পড়লেই আমরা প্র্যাকটিক্যাল অ্যান্সার করতে পারবো। আর এই ইউনিট 2 তে টোটাল মার্কস আছে 7। তাহলে প্র্যাকটিক্যালে এখানে মার্কস টোটাল গেল 17, 10 প্লাস 7 17। এছাড়া যে বাকি 30 মার্কসের মার্কস গুলো ডিস্ট্রিবিউটেড আছে এইভাবে, ভাইভা অর্থাৎ মৌখিক পরীক্ষার ক্ষেত্রে 3 মার্কস, প্র্যাকটিক্যাল কপি যেটা আছে ল্যাবরেটরি নোটবুক আমরা যেটা বলি সেটাতে রয়েছে 5 মার্কস এবং নতুন যেটা ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। আমাদের অ্যাটেন্ডেন্স, তোমাদের ডেইলি যে অ্যাটেন্ডেন্স হবে ক্লাসে, সেই অ্যাটেন্ডেন্স অনুযায়ী কিন্তু তোমরা এই প্র্যাকটিক্যালের মধ্যে 5 মার্কস পাবে। এভাবে করে আমরা টোটাল প্র্যাকটিক্যালের 30 মার্কসটা ডিস্ট্রিবিউট করেছি। এবার বিভিন্ন চ্যাপ্টারে আমরা কোন চ্যাপ্টারে কি রয়েছে সেটা আমরা দেখে নেব। ভলিউম 1 যেটা মানব ভূগোলের মূল তত্ত্ব যেটা রয়েছে
সেখানকার যে ইউনিট 4টা রয়েছে সেই 4টা ইউনিটের ফার্স্ট ইউনিট মানব ভূগোল, তার প্রকৃতি ও পরিধি। দ্বিতীয় ইউনিট হচ্ছে জনগণ। এক্ষেত্রে মানব ভূগোলের মূল তত্ত্ব বইটা কিন্তু পুরোটাই পৃথিবী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। ইউনিট 2তে জনগণ যেটা রয়েছে সেটা জনসংখ্যার বন্টন, ঘনত্ব এবং বৃদ্ধি, সেটা পুরোটাই পৃথিবীর জনসংখ্যার বন্টন, ঘনত্ব, বৃদ্ধি নিয়ে আলোচনা করবে। এছাড়া রয়েছে জনসংখ্যার পরিবর্তন, জনসংখ্যার গঠন, কাঠামো, বয়সলিঙ্গ পিরামিড, গ্রামীণ ও পৌর জনসংখ্যা, এসব ব্যাপারগুলো রয়েছে। এছাড়া জনগণের অন্তর্গত হলো মানব উন্নয়ন, যার ধারণা, সূচক, আন্তর্জাতিক তুলনা সমূহ রয়েছে এই জনগণের ইউনিটটিতে। নেক্সট রয়েছে মানব ক্রিয়াকলাপ সমূহ। মানব ক্রিয়াকলাপের মধ্যে আমরা প্রাথমিক ক্রিয়াকলাপ, যেখানে কৃষি, খনি খনন কার্য, এইসব ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ, তারপর তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পরিবহন ও যোগাযোগ, এছাড়া রয়েছে বাণিজ্য মানব ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত। নেক্সট রয়েছে মানব বসতি। মানব বসতির ক্ষেত্রে পৃথিবীতে মানব বসতির শ্রেণীবিভাগ, গ্রামীণ ও পৌর বসতির গঠন, নগরের উন্নয়ন, মানব বসতির সমস্যা, এইসব জিনিসগুলো মানব বসতির ক্ষেত্রে আলোচনা করা হচ্ছে। এই গেল 4টা ইউনিট আমাদের ভলিউম 1 বা প্রথম বইটা থেকে। ভলিউম 2 বা ভারত, জনগণ ও অর্থনীতি বইটাতে রয়েছে মোট 5টা ইউনিট। সেই 5টা ইউনিটের প্রথম ইউনিটটা হলো জনগণ। এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় যে বইটি রয়েছে সেখানে কিন্তু আমরা যা কিছু আলোচনা করব তা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে। ভারতের জনগণ, জনসংখ্যার বন্টন, ঘনত্ব, বৃদ্ধি, এইসব রয়েছে ইউনিট 1-এ। এছাড়া রয়েছে পরিব্রাজন, আন্তর্জাতিক, অন্তর্দেশীয় পরিব্রাজন, পরিব্রাজনের ধারণা, ফলাফল প্রভৃতি। এছাড়া মানব উন্নয়ন, ভারতের মানব উন্নয়ন, বিভিন্ন রাজ্যের মানব উন্নয়ন, তার সূচক ও আঞ্চলিক ধারণাসমূহ, জনসংখ্যা, পরিবেশ ও উন্নয়ন, এই সকল জিনিস রয়েছে ইউনিট 1-এর জনগণের অন্তর্ভুক্ত। ইউনিট 2-তে রয়েছে মানব বসতি। প্রথম বইটাতে আমরা মানব বসতি পৃথিবীর পরিপ্রেক্ষিতে পড়েছি, এখন আমরা মানব বসতি ভারতের পরিপ্রেক্ষিতে এই ইউনিট 2-তে পড়ব। ইউনিট 3 হচ্ছে সম্পদ ও উন্নয়ন। ভারতের যে সকল ভূ সম্পদ রয়েছে তার মধ্যে কৃষি জমির ব্যবহার, শস্য সমূহের বন্টন, কৃষি সমস্যা সমাধান, এই জিনিসগুলো আমরা ভূ সম্পদ ও উন্নয়ন ইউনিটটাতে পড়ব। এছাড়া রয়েছে জল সম্পদ, যার অন্তর্গত হচ্ছে জলের ব্যবহার, জলের প্রাপ্যতা, জলসেচ ব্যবস্থা, জলের অভাব এবং জল সংরক্ষণ, বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলোতে। নেক্সট রয়েছে এই ইউনিটের অন্তর্গত চ্যাপ্টার খনিজ ও শক্তি সম্পদ সমূহ। খনিজের মধ্যে ধাতব ও অধাতব খনিজের বন্টন, গ্যাস, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা প্রভৃতি, প্রচলিত এবং অপ্রচলিত শক্তি সমূহ যেমন সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদির ব্যবহার, সংরক্ষণ, উৎপাদন, এই সব কিছু এই অধ্যায়টিতে আলোচনা করা হবে। নেক্সট রয়েছে শিল্প। এখানে ভারতের কিছু নির্বাচিত শিল্পের অবস্থানগত কারণ, তার শ্রেণীবিভাগ, তারপর উদারীকরণ, বেসরকারীকরণ ও বিশ্বায়নের প্রভাব শিল্পক্ষেত্রে, ভারতের বিভিন্ন শিল্পাঞ্চল সমূহ নিয়ে আলোচনা করা হবে। নেক্সট ভারতের পরিকল্পনা অঞ্চল, সেখানে নির্দিষ্ট এলাকার পরিকল্পনার কেস স্টাডি এবং স্থিতিশীল উন্নয়নের ধারণার কেস স্টাডি নিয়ে আলোচনা করা হবে। নেক্সট ইউনিট 4 রয়েছে পরিবহন, যোগাযোগ ব্যবস্থা ও আন্তর্জাতিক বাণিজ্য। এক্ষেত্রে ভারতের সড়কপথ, রেলপথ, জলপথ, বায়ুপথ ইত্যাদি যত রকম পরিবহনের মাধ্যম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা। নেক্সট ভৌগোলিক তথ্য ও যোগাযোগ নেটওয়ার্ক নিয়ে আলোচনা। তারপর আসবে ভারতের বৈদেশিক বাণিজ্যের গতি প্রকৃতির পরিবর্তন, সামুদ্রিক বন্দর এবং তার পশ্চাৎভূমি, বিমানবন্দর, এই সকল বন্দর সমূহে ভারতের বাণিজ্যিক ক্ষেত্রে কি ব্যবহার সেগুলো নিয়ে আলোচনা করা হবে। নেক্সট ইউনিট 5 যেটা রয়েছে সেটা হলো ভৌগোলিক পরিপ্রেক্ষিতে নির্বাচিত কিছু বিষয় ও সমস্যা সমূহ। এক্ষেত্রে পরিবেশগত বিভিন্ন সমস্যা যেমন বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। নেক্সট নগরায়ন, গ্রাম থেকে শহরে পরিব্রাজন, বস্তি সমস্যা নিয়ে আলোচনা করা হবে। তারপর ভূমির অবক্ষয় এবং এই সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে। এই গেল আমাদের থিওরির সিলেবাসের একটা সংক্ষিপ্ত রূপ। যদিও একবার বলার পর তোমরা আশা করি এত সহজে বুঝবে না ব্যাপারটা,
এর জন্য আমাদের দরকার রেগুলার ক্লাসে যখন বিভিন্ন চ্যাপ্টারগুলো আলোচনা করা হবে তখন তোমরা আস্তে আস্তে বুঝে যাবে কোন চ্যাপ্টারগুলোতে কিভাবে কি পড়ানো হচ্ছে। নেক্সট যেটা ভলিউম 3 রয়েছে সেটা হচ্ছে ব্যবহারিক ভূগোল বা প্র্যাকটিক্যালের চ্যাপ্টারগুলো। এক্ষেত্রে ইউনিট 1 এর যে চ্যাপ্টার 1 রয়েছে সেটা রাশি তথ্য নিয়ে আলোচনা করছে, যেখানে শ্রেণীবদ্ধ অশ্রেণীবদ্ধ তথ্য, প্রাথমিক তথ্য, গৌণ তথ্য নিয়ে আলোচনা, রাশি তথ্যের সরণীকরণ ও শ্রেণী বিভাগ, পরিসংখ্যান বিভাজন, যাতে আয়তলেখ অর্থাৎ হিস্টোগ্রাম, বহুভুজ অর্থাৎ পলিগন এবং ওজাইভ রয়েছে। চ্যাপ্টার 2 তে রয়েছে রাশি তথ্যের প্রক্রিয়াকরণ, যেখানে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় বা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেখানে মিন মিডিয়ান মোডগুলো রয়েছে সেগুলো তোমরা শিখবে, সেগুলোর অঙ্কন পদ্ধতিও জানবে। চ্যাপ্টার 3 হচ্ছে তথ্য উপস্থাপন চিত্র ও লেখচিত্রের গঠন রয়েছে, যেখানে রেখাচিত্র বা লাইন গ্রাফ, স্তম্ভচিত্র বা বার গ্রাফ, পাই চিত্র, প্রবাহ চিত্র বা ফ্লো ডায়াগ্রাম, বিষয়ানুগ মানচিত্র বা থিমেটিক ডায়াগ্রাম, ছায়াপাত মানচিত্র, কোরোপ্লেট বা আইসোপ্লেট রয়েছে। এগুলোর অঙ্কন এবং এগুলো অঙ্কন পদ্ধতি যে যা রয়েছে সেগুলো আমরা চ্যাপ্টার 3 তে জানবো। চ্যাপ্টার 4 এ রয়েছে তথ্যের প্রক্রিয়াকরণে কম্পিউটারের ব্যবহার। চ্যাপ্টার 3 তে যে লেখচিত্রগুলো আমরা শিখবো সেই লেখচিত্রগুলো কিভাবে কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আমরা কম্পিউটারের মাধ্যমে উপস্থাপন করব সেগুলো আমরা চ্যাপ্টার 4 এ জানবো। চ্যাপ্টার 5 এর ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষেত্র সমীক্ষা। এই ক্ষেত্র সমীক্ষা ভূগোলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে ভূগোল এমন একটি বিষয় যেটা ঘরে বসে শেখা যায় না। ভূগোল শিখতে হলে আমাদের ঘর থেকে বেরোতেই হবে। সেক্ষেত্রে ক্ষেত্র সমীক্ষা একটা গুরুত্বপূর্ণ দিক। ভূগোল শিক্ষায় ক্ষেত্র সমীক্ষা আমাদেরকে ভূগোলটাকে আরো প্র্যাকটিক্যালি জানতে সাহায্য করে। এই কারণেই আমাদের এই 12 এর লেভেলে ক্ষেত্র সমীক্ষাটি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্ষেত্র সমীক্ষা ক্ষেত্রে শিক্ষক তোমাদের সাহায্য করবে তোমাদের বিদ্যালয় বা এলাকার আশেপাশে যে অঞ্চল রয়েছে সেখানকার বিভিন্ন বিষয় যে আছে, সমস্যাজনিত বিষয়, যেরকম দূষণ, বন্যা, খরার প্রভাব, ভৌম জলের পরিবর্তন, ভূমির ব্যবহার, ভূমির অবক্ষয়, এ ধরনের যে সমস্যা আছে, বা এছাড়া বাজারের সমীক্ষা, গৃহ সমীক্ষা, এ ধরনের সমীক্ষার মাধ্যমে একটি অঞ্চল সম্পর্কে জানাটাই হচ্ছে ক্ষেত্র সমীক্ষার মূল কাজ। শিক্ষক বা শিক্ষিকারা তোমাদের নিয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা সেখান থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করবে। সেই প্রাথমিক তথ্যের ভিত্তিতে তোমরা তোমাদের ক্ষেত্র সমীক্ষার রিপোর্ট তৈরি করবে এবং এই রিপোর্টটাই কিন্তু পরীক্ষায় আমাদের পরীক্ষকের সামনে দেখাতে লাগবে কি করেছি, এর থেকে আমরা কি শিখলাম বা কি বুঝলাম। ঠিক আছে। তারপর চ্যাপ্টার 6 যেটা রয়েছে সেটা হচ্ছে স্থানিক তথ্য প্রযুক্তি। যদিও সিলেবাসে চ্যাপ্টার 5 আর 6 এর মধ্যে অথবা দেয়া আছে, সেক্ষেত্রে ক্ষেত্র সমীক্ষাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। তাই বেশিরভাগ স্কুলে ক্ষেত্র সমীক্ষাটাই করা হবে বলে ধারণা করা হয়। যদিও স্থানিক তথ্য প্রযুক্তিও একটি গুরুত্বপূর্ণ বিষয় ভূগোলের, কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে এই স্থানিক তথ্য প্রযুক্তির জন্য প্রয়োজনীয় কম্পিউটার বা যে সফটওয়্যারগুলো প্রয়োজন সেগুলো হয়তো বা উপস্থিত নাও থাকতে পারে। সেক্ষেত্রে স্থানিক তথ্য প্রযুক্তি যে অধ্যায়টা তার পরিবর্তে ক্ষেত্র সমীক্ষাটা বেশি ব্যবহারযোগ্য বলে মনে করা হচ্ছে। এইভাবে আমরা সমস্ত সিলেবাসটাকে 3টে ভলিউমে ডিভাইড করে পুরোটা সিলেবাস সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার আমি চেষ্টা করলাম, যার জন্য আমরা এই বিষয়গুলো কিভাবে তোমরা পড়বে সেই বিষয়গুলো আমরা ভালো করে একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। ভবিষ্যতে বিভিন্ন চ্যাপ্টারগুলো যখন তোমরা পড়বে তখন তোমরা জানবে যে কোন চ্যাপ্টারে কি রয়েছে এবং কোন চ্যাপ্টার থেকে কি পড়লে আমরা কিভাবে কোনটা অ্যান্সার করব সেটা তোমরা ভবিষ্যতে জানবে। প্র্যাকটিক্যালের ব্যাপারটা পুরোপুরি ক্লাসের উপর নির্ভর করবে। ক্লাসে শিক্ষক শিক্ষিকারা হাতে ধরে তোমাদেরকে প্র্যাকটিক্যালের ব্যাপারগুলো বুঝিয়ে দেবেন এবং তার পরবর্তী সময় পরীক্ষায় তোমরা সেগুলো করে আসবে। এই বলে আমি আমার এই সিলেবাস সংক্রান্ত আলোচনাটা এখানে সমাপ্ত করছি। আশা করি ভবিষ্যতে বিভিন্ন চ্যাপ্টারগুলো যখন আলোচনা করা হবে তোমরা সেখানে উপস্থিত থাকবে এবং সেগুলো বোঝার চেষ্টা করবে। এখন আমরা 3টে ভলিউমের যে বিষয়বস্তু আছে সেগুলো আমরা শুনলাম, জানলাম। এখন
ভলিউম 1, ভলিউম 2 থিওরি, ভলিউম 3 প্র্যাকটিক্যাল। থিওরির ক্ষেত্রে আমরা এই দুটো বই খুব ভালো করে পড়ব। এই দুটো বইয়ের যে অধ্যায়গুলো আছে, যে চ্যাপ্টারগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে লাইন বাই লাইন পড়তে হবে। বইয়ের বিষয়বস্তু, পাঠ্য বই যেটা রয়েছে, সেই বিষয়বস্তুগুলো যদি তোমাদের ভালো করে জানা থাকে, তাহলে আশা করি ভবিষ্যতে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সেখান থেকে লিখতে পারবে। সেক্ষেত্রে যদিও তোমরা টিবিএসসিতে সেরকম কোনো রেফারেন্স বই নেই, কিন্তু সিবিএসসিতে অনেক রেফারেন্স বুক রয়েছে, সেই বইগুলো তোমরা দেখতে পারো। বিভিন্ন রেফারেন্স বইয়ে কিভাবে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে সেগুলো সম্পর্কেও লেখা আছে। আমরা যেহেতু ভূগোল বিষয় নিয়ে আলোচনা করছি, ভূগোল কিন্তু এরকম একটা বিষয় না যেখানে আমরা গাদাগুচ্ছে লেখা লিখব আর যার কোনো অর্থ থাকবে না, শুধু পাতার পর পাতা লিখে যাব, এরকম কিন্তু ব্যাপার একদমই না। এখানে ওয়ার্ড লিমিট দেয়া আছে। 1 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা পূর্ণ বাক্যে লিখবে, 3 মার্কস 80 থেকে 100, 5 মার্কস 150 শব্দ। তার মানে এর মধ্যেই তোমার উত্তরটা শেষ করতে হবে। তার মধ্যে একটি কথা বলে রাখি, যে বড় কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমরা যদি পয়েন্টে লিখো, তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটার রিপ্রেজেন্টেশনটা অনেক ভালো হবে। চেষ্টা করবে প্রতিটা প্রশ্ন পয়েন্টে অ্যান্সার করতে, পয়েন্টগুলো হাইলাইট করে দেওয়ার চেষ্টা করবে। আর যেখানে সম্ভব সেখানে চিত্র দেবে। ভূগোল মানে চিত্র বা ম্যাপ সেখানে থাকবেই। যতদূর আমরা চিত্র, যেখানে যতটা চিত্র দেয়া যায় আমরা ততটা চিত্র ব্যবহার করবই, সেটা 3 মার্কস হোক বা 5 মার্কস হোক। 3 মার্কসের ক্ষেত্রে এক ধরনের কোশ্চেন আসতে পারে যেটাকে ভ্যালু বেসড কোশ্চেন বলা হয়। সেগুলো তোমরা সিবিএসসির কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু থাকে, দেখতে পাবে। যদি দেখো ইংরেজি মাধ্যমে সিবিএসসি রেফারেন্স বইগুলোতে এই ভ্যালু বেসড কোশ্চেনগুলোর কথা বলা থাকে। আমাদের বোর্ডেও হয়তো বা এই ধরনের ভ্যালু বেসড কোশ্চেন 3 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে ইনক্লুড করতে পারে। এখানে কি ধরনের কোশ্চেন থাকতে পারে, যেমন একটা ম্যাপ বা একটা লেখচিত্র, বার গ্রাফ বা কোনো পাই গ্রাফ দিয়ে দিল, যার মধ্যে বিভিন্ন রকম জিনিস লেখা আছে। যেরকম এমন একটা ম্যাপ দিল যেখানে তোমার ভারতের জনঘনত্ব দেখানো আছে। ম্যাপটাতে আমরা ক্লোরোপ্লেট বা ছায়াপাত মানচিত্রের মাধ্যমে জনঘনত্বটা দেখালাম। এবার তোমাদের কাছে কোশ্চেন আসবে যে কোন রাজ্যে জনঘনত্ব বেশি, কোন রাজ্যে জনঘনত্ব কম, সেটা তোমাদের কাছে প্রশ্ন করা হতে পারে ম্যাপ দেখিয়ে। তোমরা ম্যাপটা যদি স্টাডি করতে পারো, তোমরা যদি ছায়াপাত মানচিত্রটা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি দেখেই বুঝে যাবে কোন রাজ্যে জনঘনত্ব বেশি আছে, কোন রাজ্যে কম। এভাবে বিভিন্ন বার গ্রাফের মাধ্যমেও কিন্তু, চিত্রের মাধ্যমেও কোশ্চেন আসতে পারে, যেগুলো তোমাদের বুদ্ধি দ্বারা তোমরা এগুলোর উত্তর লিখবে। সেই কোশ্চেনের মধ্যে উত্তর লুকানো থাকে, সেটা ভ্যালু বেসড কোশ্চেন বলা হয় সেই কোশ্চেনগুলোকে। সেই কোশ্চেনের মতো থেকে, চিত্রগুলো থেকে তোমার উত্তরটা অনুধাবন করতে হবে এবং লিখতে হবে। এর মাধ্যমে কিন্তু তোমাদের কতটুকু তোমরা বুঝতে পেরেছো সেটা কিন্তু সহজেই যাচাই করা যায়। এভাবে উত্তরগুলো করবে যেন টিচার বুঝতে পারে যে তোমরা জিনিসটা বুঝেছো, এমন না যে মুখস্থ করেছো। কোশ্চেনের অ্যান্সারগুলো এরকম ভাবে রিপ্রেজেন্ট করবে যেন তোমরা নিজেরা নিজের ভাষায় কিছু একটা বোঝানোর চেষ্টা করছো। বইয়ের লেখা পুরো লাইন বাই লাইন মুখস্থ করে, সংজ্ঞা একদম লাইন বাই লাইন মুখস্থ করে লিখে যে খুব ভালো মার্কস পেয়ে যাবো, এরকম ভাবাটা কিন্তু ঠিক না। তুমি কতটা বুঝেছো সেটা তোমার প্রশ্নের উত্তরের মাধ্যমে কিন্তু তোমার রিফ্লেক্ট করতে হবে। সেক্ষেত্রে তোমরা উত্তরগুলো কিন্তু সেভাবেই লিখবে। এখন যেহেতু অনেক উঁচু ক্লাস, ক্লাস 12, তোমাদের কিন্তু এখন যে উত্তরগুলো লিখবে সেগুলো কিন্তু নিজের বুদ্ধির বিবেচনা ব্যবহার করে লিখলেই বেশি নাম্বার তোমরা অনায়াসেই পেতে পারো। যাই হোক, এগুলো ভবিষ্যতে যখন বিভিন্ন ক্লাসের চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব, তখন ফাঁকে ফাঁকে কোশ্চেনের ফরম্যাটে কি করে অ্যান্সার করবে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই থাক।